পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ জাপানের বৃহত্তম দ্বীপ হলো হনশু। এই দ্বীপেরই কামেকাওয়া গ্রামে 1922 সালের 19শে মার্চ জন্মেছিলেন হিরু ওনোডা। স্কুলের পড়া শেষ হওয়ার পর 1939 সালে ওনোডা চলে গিয়েছিল সাংহাই, একটি জাপানি বাণিজ্য সংস্থায় কাজ করতে। এশিয়ার বাতাসে তখন ভেসে বেড়াচ্ছিল বারুদের গন্ধ। শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অক্ষ শক্তিতে থাকা জাপান, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছিল মিত্র শক্তিতে থাকা সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের সঙ্গে। যুদ্ধে ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করেছিল জাপান। দেশের হয়ে লড়ার জন্য 1942 সালে সাংহাই থেকে জাপানে ফিরে এসেছিল ওনোডা। যোগ দিয়েছিলেন নাকানো কমান্ডো স্কুলে। কিছুদিন পরেই কয়েক হাজার কমান্ডোর মধ্যে থেকে আলাদা করে নেওয়া হয়েছিল ওনোডাকে, কারণ তার মধ্যে সেরা গুপ্তচর হওয়ার কিছু গুণ আবিষ্কার করেছিল জাপানের সেনাকর্তারা। তাই ওনোডাকে দেওয়া হয়েছিল এক বিশেষ ধরনের ট্রেনিং। শেখানো হয়েছিল ইতিহাস, দর্শন, মার্শাল আর্ট, গেরিলা যুদ্ধ ও অন্তর্ঘাতমূলক অপারেশনের খুঁটিনাটি। মাত্র 2 বছরের মধ্যেই জাপানের সেরা গুপ্তচর হয়ে উঠেছিলেন 22 বছরের ওনোডা। ট্রেনিং শেষ হওয়ার পর 1944 সালের ডিসেম্বর মাসে লেফটেন্যান্ট ওনোডাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ফিলিপিন্সে। হেলিকপ্টার করে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল ম্যানিলার 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থাকা দ্বীপ লুবংয়ে। ওনোডা কমান্ডিং অফিসার মেজর ইয়োসিমি তানিগুচি দিয়েছিলেন কিছু অবিশ্বাস্য আদেশ। জাপানের অধিকারে থাকা লুবং দ্বীপের ওপর নেমে আসা মার্কিন আক্রমণে বিঘ্ন ঘটাতে হবে, অন্তর্ঘাত ঘটিয়ে ডুবিয়ে দিতে হবে মার্কিন জাহাজ, ধ্বংস করে দিতে হবে এয়ার স্ট্রিপ, এবং এ সব কিছুই করতে হবে অত্যন্ত গোপনে। ধরা পড়লে চলবে না কোনো অবস্থাতেই। ধরা পড়ার বিন্দু মাত্র সম্ভাবনা থাকলে করতে হবে আত্মহত্যা। কমান্ডিং অফিসারের কথা শিরোধার্য করে গোপন অপারেশন শুরু করে দিয়েছিল লেফটেন্যান্ট ওনোডা। একের পর এক অন্তর্ঘাত ঘটিয়ে আতঙ্কিত করে তুলেছিল মার্কিন বাহিনীকে। বাধ্য হয়ে সর্বশক্তি দিয়ে লুবং দ্বীপের ওপর ভয়াবহ আক্রমণ চালিয়েছিল মার্কিন বিমান বাহিনী। তছনছ করে দিয়েছিল লুবং দ্বীপে থাকা জাপানি ক্যাম্পগুলি। প্রাণ হারিয়েছিল প্রচুর জাপানি সেনা। এরপর 1945 সালে 28শে ফেব্রুয়ারি দ্বীপে নেমে পড়েছিল মার্কিন সেনাবাহিনী। আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল দ্বীপে থাকা জাপানি সেনারা। রাতের অন্ধকারে দ্বীপ ছেড়ে পালিয়ে গিয়েছিল কিছু সেনা। তাদের সঙ্গেই দ্বীপ ছাড়তে হয়েছিল ওনোডাকে, কিন্তু অনুমতি মেলেনি কমান্ডিং অফিসারের কাছ থেকে। ওনোডাকে মেজর তানিগুচি বলেছিলেন, তুমি আত্মসমর্পণ বা আত্মহত্যা করবে না, দ্বীপ ছেড়ে পালাবে না, তোমার 3 সহযোদ্ধাকে নিয়ে চালিয়ে যাবে অন্তর্ঘাত। আমি আবার আসব, তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাব, সেটা 5 বছর পরে হলেও আমি আসব। এরপর কমান্ডিং অফিসারকে স্যালুট করে ওনোডা চেয়ে নিয়েছিলেন মেজরের তরবারি। তারপর তার দলের 3 গেরিলা যোদ্ধা ইউচি আকাৎসু, কিন সিচি কোজুকা ও সুইচি সিমাদাকে নিয়ে হারিয়ে গিয়েছিল লুবংয়ের দুর্ভেদ্য অরণ্যে। শুরু হয়েছিল এক নতুন যুদ্ধ। দুর্ভেদ্য অরণ্যের মধ্যে ওনোডা আবিষ্কার করেছিলেন একটি গুহা। একটি টিলার দুর্গম অংশে থাকা গুহাটিতে জমা করেছিলেন প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ। এরপর 3 সঙ্গীকে নিয়ে ওনোডা শুরু করেছিলেন এক অবিশ্বাস্য লড়াই। রাতের অন্ধকারে টিলার থেকে নেমে আগুন লাগিয়ে দিত মার্কিন সেনাদের ক্যাম্পে। উত্তাল সমুদ্রে ডুবে সাঁতার কেটে মার্কিন জাহাজের নিচে লাগিয়ে আসত টাইম বোমা। এইভাবেই প্রায় 6 মাস ধরে অন্তর্ঘাত চালিয়ে গিয়েছিল ওনোডা। কিন্তু 1945 সালের 15ই আগস্ট মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল জাপান। শেষ হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লুবং দ্বীপ থেকে দেশে ফেরার পথ ধরেছিল মার্কিন সেনারা, কিন্তু সে খবর পৌঁছায়নি লুবং দ্বীপের গভীর অরণ্যে লুকিয়ে থাকা ওনোডা ও তার 3 সহযোদ্ধার কাছে। তারা তখনও চালিয়ে যাচ্ছিল অন্তর্ঘাত। ধ্বংস করতে শুরু করেছিল স্থানীয় মানুষদের ঘরবাড়ি, শস্যক্ষেত ও ধানের গোলা, কারণ স্থানীয় মানুষদের মধ্যে অনেকেই ছিল আমেরিকার চর। 1945 সালের অক্টোবর মাস। অরণ্যের আকাশে উড়ে এসেছিল জাপানের ফাইটার জেট। ছড়িয়ে দিয়েছিল জাপানি ভাষায় লেখা হাজার হাজার লিফলেট। তাতে লেখা ছিল, কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছে যুদ্ধ, স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করো তোমরা। লিফলেটের নিচে লেখা ছিল, জাপানি জেনারেল তামোইউকি
ইয়ামাতসিতার সই। কিন্তু ওনোডার মনে হয়েছিল এটা মার্কিন বাহিনীর একটি চাল, কারণ জাপানি হরফে লেখা বাক্যগুলিতে বানান ভুল ছিল। তাই ওনোডা তার 3 সাথীকে বলেছিল, আমি প্রাণ থাকতে আত্মসমর্পণ করব না। আমাকে দেওয়া আদেশ যদি আমি পালন করতে না পারি, চিরকালের জন্য জাতির কাছে কাপুরুষ হয়ে থাকব। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। অধিনায়কের কথা মেনে নিয়েছিলেন আকাৎসু, কোজুকা ও শিমাদা। শত্রুহীন দ্বীপে 4 জাপানি গেরিলা চালিয়ে গিয়েছিল অন্তর্ঘাতের কাজ। একই সঙ্গে শুরু হয়েছিল বিপদ সংকুলন অরণ্যে টিকে থাকার লড়াই। কলা ও নারকেল হয়ে উঠেছিল তাদের প্রধান খাদ্য। অরণ্যের কিনারায় থাকা গ্রামগুলিতেও গভীর রাতে হানা দিতেন 4 গেরিলা। চুরি করে আনতেন ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি। অরণ্যের গভীরে নিয়ে গিয়ে ঝলসে খেতেন। অতিরিক্ত মাংস পুঁতে রাখতেন নোনা মাটিতে পরের দিন খাওয়ারের জন্য। ওনাডাদের অতর্কিত হানায় ত্রাহি ত্রাহি রব হয়ে উঠেছিল স্থানীয় গ্রামগুলিতে। গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছিল অরণ্য থেকে বেরিয়ে এসে কিছু জাপানি সেনা গ্রামের পর গ্রামে হামলা চালিয়ে চলেছে, লুট করে নিয়ে যাচ্ছে পশু পাখি। শুধু তাই নয়, রাতের অন্ধকারে মিশে যাওয়ার আগে আগুন লাগিয়ে দিচ্ছে ঘর বাড়ি, ধানের গোলা ও শস্য ক্ষেত্রে। তাদের গুলিতে প্রাণও হারিয়েছে কয়েকজন গ্রামবাসী। এরপর ওনোডাদের মারার জন্য চিরুনির তল্লাশি শুরু করেছিল ফিলিপিনো পুলিশ। কমান্ডো দিয়ে সাহায্য করেছিল আমেরিকাও। বিপক্ষের গুলির শব্দ পেয়ে আবারও ভুল বুঝেছিল ওনোডা। তিনি ভেবেছিলেন শেষ হয়নি বিশ্বযুদ্ধ, তাই আবারও আক্রমণ শুরু করেছে মার্কিন সেনারা। 3 সাথীকে নিয়ে তাই ওনোডা চলে গিয়েছিল অরণ্যের আরও গভীরে। মৃত্যু পরোয়ানা নিয়ে আসা ফিলিপিনো ও মার্কিন কমান্ডোদের ওপর শুরু করেছিল ভয়ঙ্কর আক্রমণ। ওনোডার নিপুণ নিশানায় একের পর এক প্রাণ হারাতে শুরু করেছিল ওনোডা ও তার 3 সঙ্গীর প্রাণ নিতে আসা কমান্ডোররা। ওনোডার বিশ্বস্ত সাথী ইউচি আকাৎসু 1950 সালে ফিলিপিনো পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আকাৎসু পুলিশকে দিয়েছিলেন ওনোডা ও তার 2 সঙ্গী সম্পর্কিত সমস্ত তথ্য। জাপানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিলিপিন্স। অন্যদিকে আকাৎসু দল ছেড়ে পালাবার পর আরও সাবধান হয়ে গিয়েছিল ওনোডা। তিনি জানতেন এবার তাদের ডেরার খোঁজ পাবে শত্রুপক্ষ। প্রায় প্রতিদিনই তার ডেরা বদলাতে শুরু করেছিলেন। অরণ্যের আকাশে একদিন আবার উড়ে এসেছিল জাপানি ফাইটার। ছড়িয়ে দিয়েছিল নতুন লিফলেট। এই লিফলেটগুলিতে ছিল ওনোডা ও তার 2 সহযোদ্ধার পরিবারের সদস্যদের ছবি। লিফলেটে লেখা ছিল, এই সুযোগ, দ্রুত আত্মসমর্পণ করো, না হলে আর কোনোদিনই দেশে ফিরতে পারবে না তোমরা। সেদিনও লিফলেটে লেখা ছিল বাক্যগুলিকে বিশ্বাস করেনি ওনোডা, করেনি আত্মসমর্পণ। এরপর আর ফিরে আসেনি জাপানি বিমান। ওনোডা ও তার 2 সঙ্গীর কাছে প্রতিদিনটি ছিল বিশ্বযুদ্ধ। একই সঙ্গে তাদের লড়তে হচ্ছিল অরণ্যের ভয়ঙ্কর পরিবেশ। 1954 সালে হঠাৎই ফিলিপিনো কমান্ডোদের রাইফেলের নাগালে এসে গিয়েছিল সোইচি শিমাদা। অতর্কিতে ছুটে আসা গুলি উড়িয়ে দিয়েছিল শিমাদার মাথার খুলি। এরপর শিমাদার অসমাপ্ত লড়াই লড়তে শুরু করেছিল লেফটেন্যান্ট ওনোডা ও জওয়ান কোজুকা। দুজনের কেউই জানতেন না কবেই থেমে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাল্টে গিয়েছে পৃথিবী, শুরু হয়ে থেমে গিয়েছে কোরিয়ার যুদ্ধ। আতাতায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিল মার্টিন লুথার কিং ও জন এফ কেনেডি। তৈরি হয়েছে বার্লিনের পাঁচিল। বিশ্বকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়েছে বিটলস। মানুষের পা পড়েছে চাঁদের মাটিতে। শুরু হয়েছে রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধ। তাই নিজের অজান্তে হিরু ওনোডা ও কিনসিচি কোজুকা লড়ে চলেছিলেন অস্তিত্বহীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ কমান্ডারের কাছ থেকে আসেনি দেশে ফিরে যাওয়ার আদেশ। ওনোডাকে ফিরিয়ে নিতে আসেনি কমান্ডিং অফিসার মেজর ইউসিমি তানিগুচি। অস্তিত্বহীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়তে লড়তে ওনোডা ও কোজুকা কাটিয়ে ফেলেছিল 18 বছর। 1972 সালের অক্টোবর মাস স্থানীয় এক গ্রামে রাতের অন্ধকারে হানা দিয়েছিল ওনোডা ও কোজুকা। ধানের গোলার ওপর লুকিয়েছিল ফিলিপিনো পুলিশের স্নাইপার। চিতা বাঘের মতো হামাগুড়ি দিয়ে 2 জাপানি গেরিলা গ্রামের কাছে আসতেই গুলি চালিয়েছিল স্নাইপার। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল কিনসিচি কোজুকার হৃৎপিণ্ড। শুরু হয়েছিল ওনোডার একার লড়াই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মেজর তানিগুচির আদেশ পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওনোডা।
1959 সালে ওনোডা ও কোজুকাকে মৃত বলে ঘোষণা করেছিল জাপান, কিন্তু কোজুকার মৃত্যুর পর জাপান বুঝতে পেরেছিল বেঁচে আছেন লেফটেন্যান্ট ওনোডা। কিন্তু কিভাবে নাছোড়বান্ধা এই যোদ্ধাকে আত্মসমর্পণ করাবে তা ভেবে উঠতে পারেনি জাপান। জাপানের তরুণ অভিযাত্রী নোরিও সুজুকি নাড়া দিয়েছিল লেফটেন্যান্ট ওনোডার কাহিনী। কাউকে কিছু না জানিয়ে 1974 সালে 16 ফেব্রুয়ারি সুজুকি পৌঁছে গিয়েছিল লুবং দ্বীপে। বিপদ সংকুলন অরণ্যে গভীরে টানা 4 দিন খুঁজে দেখা মেলেনি ওনোডার। বাধ্য হয়ে 20 ফেব্রুয়ারি ফেরার পথ ধরেছিল সুজুকি। হঠাৎই এক ঝোপের ভেতর থেকে ক্ষুধার্ত নেকড়ের মতো লাফ দিয়ে বেরিয়ে এসেছিল ওনোডা, হাতে উদ্যত রাইফেল। সুজুকিকে গুলি করার জন্য ট্রিগারে আঙুল রেখেছিল ওনোডা। জাপানি ভাষায় সুজুকি বলে উঠেছিল, ওনোডা তুমি সূর্য, জাপানের সম্রাট ও দেশবাসী তোমার জন্য চিন্তিত। ট্রিগার থেকে আঙুল সরে গিয়েছিল ওনোডা, বসে পড়েছিলেন সুজুকির পাশে। সুজুকি ওনোডাকে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেমে গিয়েছে? 29 বছর আগেই। আজও তোমার অপেক্ষায় আছে দেশবাসী। সুজুকির কথা বিশ্বাস করেননি ওনোডা। হিম শীতল গলায় বলেছিলেন, মেজর তানিগুচির কাছ থেকে দায়িত্ব ছাড়ার আদেশ এখনো আসেনি, তাই আমার ফিরে যাওয়ার প্রশ্নই নেই। আমি একাই চালিয়ে যাব যুদ্ধ। ওনোডার ছবি তুলে সুজুকি ফিরে গিয়েছিলেন জাপানে। যোগাযোগ করেছিল জাপান সরকারের সঙ্গে। জাপান খুঁজতে শুরু করেছিল ওনোডার কমান্ডিং অফিসার মেজর ইয়োশিমি তানিগুচিকে। অবসরপ্রাপ্ত মেজর তখন চালাচ্ছিলেন বইয়ের দোকান। খুঁজে পাওয়ার পর মেজর তানিগুচিকে বলা হয়েছিল তাকে যেতে হবে ফিলিপিন্স। ডিউটি থেকে রিলিজ দিতে হবে এক জাপানি সেনাকে, যাকে 29 বছর আগে মেজর দিয়েছিলেন এক বিশেষ দায়িত্ব পালনের আদেশ। জাপানি বিমানে করে হতবাক তামাগুচি পৌঁছে গিয়েছিলেন লুবংয়ে। সঙ্গে ছিলেন অভিযাত্রী সুজুকি ও অন্যান্য অফিসারেরা। 1974 সালে 9 মার্চ অরণ্যের সেই জায়গায় পৌঁছে নিজেকে পরিচয় দিয়ে ওনোডাকে বেরিয়ে আসতে বলেছিলেন মেজর তামাগুচি। অরণ্যের ভেতর থেকে বেরিয়ে এসেছিল ময়লা ইউনিফর্ম পরা লেফটেন্যান্ট হিরু ওনোডা, মাথায় টুপি, হাতে আরিসাকা 99 রাইফেল, সার্ভিস রাইফেল। কোমরে ঝুলছে মেজরের দেওয়া তরবারি। বয়সের ছাপ ফেলেছিল লেফটেন্যান্ট হিরু ওনোডার শরীরে। অত্যন্ত ক্লান্ত ও দুর্বল দেখতে লাগলেও মাথা সোজা রেখে কমান্ডার অফিসারকে স্যালুট করেছিলেন ওনোডা। মেজর তামাগুচি বলেছিলেন, কথা দিয়েছিলাম তাই ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এরপর ওনোডার হাতে মেজর তামাগুচি তুলে দিয়েছিলেন তার লেখা রিলিজ অর্ডার। হাসি ফুটে উঠেছিল ওনোডার মুখে। ওনোডা সেদিন বিশ্বাস করেছিলেন সত্যিই থেমে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওনোডাকে নিয়ে জাপানের বিমানে উড়ে গিয়েছিল ফিলিপিন্সের রাজধানী। বিমানে ছিল গুহায় লুকিয়ে রাখা 500 রাউন্ড কার্তুজ, প্রচুর হ্যান্ড গ্রেনেড ও একটি হারাকিরি তরবারি। এই তরবারিটি 1944 সালে ওনোডাকে দিয়েছিল তার মা। ধরা পড়ার সম্ভাবনা থাকলে আত্মহত্যা করার জন্য। ম্যানিলা পৌঁছে ওনোডা আত্মসমর্পণ করেছিল ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্ড মার্কোসের কাছে। প্রায় 30টি হত্যার জন্য দায়ী ছিল ওনোডা ও তার 3 সাথী। তবু ওনোডাকে মাফ করে দিয়েছিল ফিলিপিন্সের রাষ্ট্রপতি। মার্কোস বুঝেছিল, না বুঝেই হত্যাকাণ্ড চালিয়েছিল ওনোডা। থেমে যাওয়ার পরও টানা 29 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়ছিলেন এক জাপানি সৈনিক। এরপর 52 বছরে ওনোডাকে নিয়ে বিমান উড়ে গিয়েছিল জাপানের দিকে। জাপানে ফেরার পর রাজকীয় সম্বর্ধনা পেলেও মন খারাপ হয়ে গিয়েছিল ওনোডার, কারণ বদলে গিয়েছিল তার দেখা জাপান। সাম্রাজ্য হারিয়েছিল সম্রাট হিরোহিতো, দেশ চালাচ্ছিলেন রাজনীতিবিদেরা। জাপানের দিকে দিকে মাথা তুলেছিল বহুতল উদীয়মান সূর্যের দেশের বুক চিরে ছুটে চলেছিল দ্রুতগামী ট্রেন। অত্যাধুনিক সরঞ্জামের উপচে পড়েছিল জাপানিদের ঘরে ঘরে। এই জাপানকে চিনতেন না ওনোডা। এছাড়াও খ্যাতির আতিশয্য ভালো লাগেনি ওনোডার। তিনি একটি শান্তির জীবন চেয়েছিলেন। হয়তো তাই কয়েক বছর পরেই দেশ ছেড়ে পৌঁছে গিয়েছিলেন ব্রাজিলের সাও পাওলোতে। ভিন দেশে থাকা এক জাপানি কলোনিতে জমি কিনে শুরু করেছিলেন পশু খামার। বিয়ে করেছিলেন স্থানীয় জাপানি নারীকে। কিন্তু বছর 10 পর জাপানের একটি খবর তার মনকে ব্যাকুল করে তুলেছিল। খবরের কাগজ তাকে জানিয়েছিল এক জাপানি কিশোর প্রবল আক্রোশে কুচি কুচি করে কেটেছে নিজের বাবা মাকে। দ্রুত ব্রাজিল থেকে দেশে ফিরে এসেছিল ওনোডা। যুদ্ধক্লান্ত জাপানের অশান্ত ও মানসিক সমস্যা যুক্ত শিশুদের জন্য স্থাপন করেছিল একটি বিদ্যালয়। প্রধান শিক্ষক হয়ে শুরু করেছিল জাপানের নবীন প্রজন্মকে বাঁচানোর এক দুঃসাহসিক লড়াই। সে লড়াই থেমে গিয়েছিল 2014 সালের
16ই জানুয়ারি, যেদিন টোকিও হাসপাতাল থেকে চিরতরে জাপান ছেড়েছিলেন জাপানের অনন্য রূপকথার নায়ক 91 বছরের হিরো ওনোডা। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।